নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবস্মিতা। শুরু করছি আনন্দ সকাল। তিনি বারবার বলেন দলের তিনিই শেষ কথা, দলের রাশ তার হাতেই। তারপরও বিভিন্ন সময় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে, নবীন প্রবীণ দ্বন্দ্ব সামনে এসেছে এবং সেখান থেকেই প্রশ্ন উঠে এসেছিল, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা সঠিকভাবে কর্মীদের কাছে পৌঁছচ্ছে না? আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লন্ডন যাচ্ছেন, তাই দলের দায়িত্বে রাখলেন সুব্রত বক্সী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আর প্রশাসনের জন্য তিনি টাস্ক ফোর্স গঠন করে দিলেন। তার কিছুদিন আগেই আমরা দেখতে পেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা ভার্চুয়াল যে বৈঠক, যেখানে সুব্রত বক্সী তিনি একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের সবার নেতা বলে সম্বোধন করলেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিলেন যে পারফরমেন্সই শেষ কথা। আর এর মধ্যে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন ঘটেছে বলে মত রাজনৈতিক মহলের। বিরোধীরা কটাক্ষ করতেও ছাড়েনি। ওদিকে আবার শুভেন্দু অধিকারী সামনে বিধানসভা নির্বাচন, তার আগে 180 টার্গেট বেঁধে দিলেন। এ নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। আজকে নিয়ে আমরা আলোচনা করব এবং আলোচনার জন্য যারা আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন তাদের সঙ্গে প্রথমে পরিচয় করব। আমাদের সঙ্গে রয়েছেন রাধারমন রায়, রয়েছেন চয়ন ভট্টাচার্য, রয়েছেন সর্বরী মুখোপাধ্যায় এবং সলিল ভট্টাচার্য। শুরুতেই যেটা রাধামোহন রায় আমাদের সঙ্গে রয়েছেন, আমি শুরুতেই যে বিষয় আপনাদের সামনে রাখবো যে 22শে মার্চ লন্ডন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরবেন 8 দিন পর। আর তার অনুপস্থিতিতে কারা দলের বিষয়টা দেখভাল করবেন তা স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ নিয়েই তৃণমূলকে কটাক্ষ করেছে বিরোধীরা। তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব কর্তৃত্ব কি আরো জোরালো হলো, আরো প্রতিষ্ঠিত হলো? এই প্রশ্ন ঘিরে নতুন গুঞ্জন। 22শে মার্চ লন্ডন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরবেন 29শে মার্চ। তার অনুপস্থিতিতে কারা দলের বিষয়টা দেখভাল করবেন তা স্পষ্ট করে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের ব্যাপারটা আপনারা জানেন, সুব্রত বক্সী আছে এবং অভিষেক ব্যানার্জি আছে, তাদের সাথে আরো অন্যান্যরা আছে, তারা দেখে রাখবে। গত শনিবার মেগা ভার্চুয়াল বৈঠকের মধ্যে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বমহিমায় প্রত্যাবর্তন ঘটেছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিনের মন্তব্য কি অভিষেকের অবস্থানকেই আরো দৃঢ় করল? বক্সিদার কোনো ক্ষমতা আছে ওই নেপোটার উপরে কথা বলে? আমি 21 বছর করেছি তো ওই পার্টিতে। 11 অব্দি ছিল না ভাইপো নেপোটা, 11-র পরে মালটা এসছে। ও সেবাশ্রয়ের যা কাণ্ড করেছে আমি 2 দিন পরে আপনাদের প্রেস করে জানাবো। আমি সেবাশ্রয়ে সব আমার কাছে আছে, আমি আপনাদের সব বলে দেবো। প্রায় 90 কোটি টাকা খরচ হয়েছে। ওনার ভাইপো তার দলের মাথায় থাকবেন, একটা বংশবাদী দলে নেতা ঠিক হবে বংশের পরিচয়ে, এটা তো স্বাভাবিক কথা। এতে আমাদের বলার কি আছে? ওনার দলে তো ওনার ভাইপোই মালিক হবে, ওনার দলে তো আমার ভাইপো মালিক হবে না। সুতরাং ওদের দলের রাশ কার হাতে থাকবে তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু বাংলার রাশ ওদের হাত থেকে কেড়ে নিতে হবে যাতে কিনা বাংলার হাল ফেলে। এটাই আমাদের লড়াই। তার বাইরে আমাদের এই নিয়ে আগ্রহ নেই আমাদের কোনো। রাজ্য প্রশাসনের কাজকর্ম পরিচালনার জন্য প্রশাসন এবং মন্ত্রীদের পৃথক টাস্কফোর্স গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুমন ঘরাই ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ 22শে মার্চ লন্ডন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই সময় রাজ্য প্রশাসনের দৈনন্দিন কাজকর্ম পরিচালনার জন্য প্রশাসন এবং মন্ত্রীদের পৃথক টাস্ক ফোর্স গঠন করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4-5 জন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবে, এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোঅর্ডিনেশন করবে, নিজেরা সিদ্ধান্ত না নিয়ে। তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুজিত বোস, অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিম, এই 5 জনের ওপরেও একটা টাস্কফোর্স জিওএম তৈরি করে দিয়ে গেলাম, যারা আমাদের সাথে যোগাযোগ রেখে, অফিসারদের সাথে যোগাযোগ রেখে নবান্নে কন্টিনিউয়াস বসে কাজকর্ম করবে। এই টাস্ক ফোর্স গঠন নিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছে বিরোধীদের গলায়। ক্যাবিনেটের যারা সিনিয়র মোস্ট থাকেন তাদের উপরই দায়িত্ব দিয়ে যাওয়া হয়, অন্তত একজনের উপরে দায়িত্ব থাকে। তা আমরা ভেবেছিলাম মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ, যিনি দাওয়াতে ইসলামের আহ্বান জানিয়েছিলেন তাকে হয়তো দায়িত্ব দেবে, বা যিনি ওই মন্ত্রকের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, মানুষের অন্তিম যাত্রায় যিনি সবসময় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে শরিক হন তাকে দায়িত্বটা দেবে। তারা কেউই পেলেন না। 5 সদস্যের একটা টিম সরকার চালাবে। আসলে সরকার চলছে না, সরকার চলছে বাইরে থেকে, সমান্তরাল প্রশাসন চলছে। কে চালাচ্ছে সকলের জানা। কত টাস্কফোর্স দেখেছি, যখন সবজির দাম, জিনিসপত্রের দাম বেড়েছে তখন তিনি টাস্কফোর্স করেছিলেন, কোথায় গেল? সে উড়ে গেল। আলু চাষি এখন আলুর দাম পাচ্ছে না, টাস্কফোর্স কোথায় গেল? উড়ে গেল।
আর কাকে নিয়ে টাস্ক ফোর্স করছেন? আমরা জানতাম স্কুলে এরকম হতো, সবচেয়ে বদমাইশ ছেলেটাকে মনিটর করে দিলে শান্তি থাকবে, যাকে জেলে যাওয়ার কথা তাকে টাস্ক ফোর্স করছে, তাহলে কি হবে? আমরা তৃণমূলে বারবার দেখেছি নবীন প্রবীণ দ্বন্দ্ব সামনে এসেছে, একাধিক পোস্টার পড়েছে সোশ্যাল মিডিয়ায়, একাধিক পোস্ট আমরা দেখেছি। সেক্ষেত্রে এই যে তিনি দলের দায়িত্বে রাখলেন, সেখানে কিন্তু সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকেই রাখলেন, অর্থাৎ নবীন প্রবীণ দুতরফই এখানে থাকলো দলের দায়িত্বে। আমি এখান থেকে রাধামোহন বাবুর কাছে যাব। রাধামোহন বাবু, তাহলে কোথাও গিয়ে কি যে বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা ভার্চুয়াল বৈঠক, তার স্বমহিমায় ফিরে আসা, তার অবস্থান তাহলে আরো জোরালো হলো? দেখুন, জিনিসটা হচ্ছে যে এই যে দ্বন্দ্ব যে ব্যাপারটা, যে ওয়ার্ডটা ইউজ করে অপোজিশনরা, অ্যাকচুয়ালি দ্বন্দ্ব কিছু নেই। জিনিসটা হচ্ছে আমাদের দলের নেত্রী, আমাদের লিডার মমতা ব্যানার্জি, উনি সবাইকে নিয়ে চলেন। আর আমাদের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি যিনি আছেন অভিষেক ব্যানার্জি, ওনার একটা এক্সপিরিয়েন্স, একটা সবাইকে নিয়ে সেবাশ্রয় কত সুন্দর করেছেন উনি কিন্তু দেখিয়ে দিয়েছেন। যত বিরোধীরা যতই আওয়াজ, মানে বলে না ফাঁকা মানে ঢোলে আওয়াজ বেশি হয়, তো বিরোধীরা যতই আওয়াজ করুক, কিন্তু উনি সেবাশ্রয় করে একটা এক্সাম্পল সেট আপ করেছেন বেঙ্গলে, ইভেন ইন্ডিয়াতে। সেকেন্ড হচ্ছে যে দেখুন, উনি যখন বাইরে যাচ্ছেন, প্রবীণের এক্সপিরিয়েন্স আর নবীনের অ্যাক্টিভনেস এটা খুব দরকার। এর জন্যে এই একটা টিম যেটা বানিয়েছেন, যে এক্সপিরিয়েন্স সিনিয়র লিডার, তারপরে আমাদের ইউথ আইকন, এদেরকে সবাইকে নিয়ে একটা টিম করাটা খুব সুন্দরভাবে একটা টিম বানিয়েছে। হ্যাঁ, দেখুন, বললেন যে দ্বন্দ্ব কিছু নেই দলে, তৃণমূল প্রতিনিধি বললেন। এখন একটু আগে আপনারাই দেখালেন যে জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্ত, তিনি সঞ্জয় বক্সী, স্মিতা বক্সী, তাদের সম্পর্কে কি কথা বলছেন। এখন দেখুন, যেখানে যে দলের সাংসদ বা প্রাক্তন মন্ত্রী বা বিধায়ক বা যারা সিনিয়র লিডার, যারা বলেন যে 100 কোটি টাকার পাওয়া যায়, যেখানে হঠাৎ করে কেউ 100 কোটি টাকার মালিক হয়ে যায়, যেখানে কেউ 100 কোটি টাকা হয় আর কেউ 1 টাকাও পাবে না, তার জন্য লড়াই হয়, যেখানে তাদের স্ক্র্যাপ বিক্রি করতে হয়, স্ক্র্যাপ নিয়ে মাথায় যেত। আর আজকে ওয়ার্ল্ডের সবথেকে বেশি রিচেস্ট এসে গেছে মোদিজির আশীর্বাদে, আর মোদিজি ওনার আশীর্বাদে পিএম হয়েছে, সেটা বলুন। আদানি আম্বানি আগে বলুন, তারপরে বলবেন। তারপরে যেখানে দেখুন, এই যে বললেন যে কি দারুণ ব্যবস্থা সেবাশ্রয়, 22শে জানুয়ারি ডায়মন্ড হারবারে গেছিলাম, সেখানে গিয়ে দেখেছি। একটা কথা বলতে হয়, আপনি বলছেন দ্বন্দ্ব তৃণমূলের মধ্যে রয়েছে, দ্বন্দ্ব কিন্তু বিজেপির মধ্যেও রয়েছে, আমরা দেখেছি সেটা। এই জেলা সভাপতি নির্বাচন হওয়ার পর কিরকম ভাবে, মন্ডল সভাপতি নির্বাচন হওয়ার পর কিভাবে অশান্তি শুরু হলো, কিভাবে সেই প্রার্থীর নাম নিয়ে একটা সমস্যা শুরু হলো, সেটা আমরা দেখেছি। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা সাংগঠনিক জায়গা থেকে। এখানে সরকারের যারা চারিদিকে রয়েছে, তারা এখানে দাঁড়িয়ে দ্বন্দ্বটা করে মাল কামানোর জন্য। আরে আপনারা তো মাল কামানোর জন্য, সাউথ ক্যালকাটার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের মালের জন্য আমি পোস্টার লেগেছি। আমি চলন্ত এই দেখুন পোস্টার লেগেছে, সাউথ ক্যালকাটার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নামের পোস্টার লেগেছে যে পয়সা সুকান্ত মজুমদারকে মানে না, সুকান্ত মজুমদার দিলীপ ঘোষকে মানে, আর বঙ্গবিজেপি আর বড় বড় কথা বলে। ছেড়ে দিন। বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে গতকাল যাদবপুরে বড় করে হলুদ রঙের একটা ব্যানার দেওয়া হয়েছে, অনেকগুলো ব্যানার দেখেছি আমরা। পাশাপাশি যেটা বলা, সেটা হচ্ছে যে আমাদের মাননীয় রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম যেটা বলেছেন, সেটাই মূল জায়গা। আমাদের টাস্কফোর্স তৈরি করে লাভটা কী হয়েছে? টাস্কফোর্স তৈরি করে জিনিসপত্রের দাম কমেনি। এই টাস্কফোর্স গভর্নমেন্ট চালাবে কী করে, সেটা সরকার বুঝবে। কিন্তু ব্যাপারটা কী বলুন তো, দেউচা পাচামের খোলামুখ খনি যতটা বিপজ্জনক, তেমনি এইরকমভাবে আমাদের সরকার যেভাবে চলছে, সরকারের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সগুলোতে প্রতিশোধ স্পৃহাটাকে বেশি করে আমরা সামনে দেখতে পাচ্ছি। সুবর্ণ গোস্বামীর মতো চিকিৎসককে দার্জিলিংয়ে পাঠিয়ে দেওয়া হলো। এই প্রতিশোধ স্পৃহাগুলোকেই ইমপ্লিমেন্ট করবার চেষ্টা মুখ্যমন্ত্রী করে গেলেন। তারপর তো আমরা 27 তারিখ নীতি আয়োগের মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, সেখানে নাকি বাকিরা বয়কট করেছিলেন ইন্ডিয়া জোটের, বা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেখানে নাকি প্রধানমন্ত্রী ওনাকে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ যা কিছু হচ্ছে চয়নদা, সবকিছুই কিন্তু টার্গেট হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচন। আর আমরা জানি বছর ঘুরলেই 2026-এর বিধানসভা নির্বাচন। সম্প্রতি নেতাজি ইন্ডোরের সভা থেকে 215টিরও বেশি আসন পাওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর গতকাল 180 আসনের টার্গেট স্থির করে দিলেন শুভেন্দু অধিকারী।
শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব যোগী আদিত্যনাথের মতো। পশ্চিম বাংলায়ও সুশাসন সুরক্ষা দেব। ভবানীপুরে হারাবো আমরা, 16 দেব, 16 × 10 160, তার সঙ্গে বোনাস 20। সম্প্রতি নেতাজি ইন্ডোরের সভা থেকে 215টিরও বেশি আসন পাওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সুর শোনা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। শুনুন। আমরা 215 পার করব, তার থেকে বেশি হবে তো কম হবে না। 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। আমি সলিলদার কাছে যাব, তার আগে আমি সর্বরিদির কাছে যাব। সর্বরিদি, আমরা দেখেছিলাম অমিত শাহ তিনি এসেও টার্গেট বেঁধে দিয়ে গিয়েছিলেন। আমরা এটাও পাশাপাশি দেখলাম যে সদস্য সংগ্রহ অভিযানের যে টার্গেট, তার কিন্তু 50%ও পূরণ হয়নি। তাহলে কোথাও গিয়ে এই যে টার্গেট বেঁধে দেওয়া, সেটা শুধুমাত্র অবস্থান তুলে ধরার চেষ্টা নয় কি? আর সেটা আবার কোথাও গিয়ে ফাঁকা আওয়াজ হয়ে যাবে না তো? না, দেখুন, লক্ষ্য তো রাখতেই হবে, লক্ষ্য তো থাকতেই হবে। রাজনৈতিক দল তার একটা গোল থাকবে না, কিন্তু তৃণমূল যে কথাটা বলছে 215টা, মানে দেখুন বিষয়টা হচ্ছে কিছুদিন আগেই আমরা দেখেছি যে ক্যানিং পশ্চিমের বিধায়ক বলছেন যে লিড যারা করবে তাদের ফার্স্ট লিড 1 লাখ, সেকেন্ড লিড 70,000, থার্ড লিড 50,000। এই যে কথাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। যাদের নেতা অভিষেক বাবু, তিনি অধিনায়ক অভিষেক বলে যে চারিদিকে হঠাৎ করে বানবন্যা লাগিয়ে দিলেন, কত কোটি টাকা খরচ করলেন তার ইয়ত্তা নেই, শুধু পতাকা দিয়ে মানুষের কাছে প্রমাণ করার জন্য এখন আমি ক্ষমতায় এসেছি বাপু, এতদিন আমার কোনো ডেজিগনেশন ছিল না। কিন্তু একটা বিষয় সর্বরিদি, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলা হচ্ছে সমহিমায় ফিরে আসলেন, এই যে নবীন প্রবীণ দ্বন্দ্ব আমরা যদি ধরেও নিই, কার্যত সেটা মিটে গেল। এই যে তৃণমূলের শক্তিশালী সংগঠন 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি সামলানোর জন্য তৈরি, যদি আমি ধরেও নিই সেই জায়গায়, তাহলে 26-এর বিধানসভা নির্বাচনে আপনারা কি তৈরি? এটা শক্তিশালী সংগঠন নয়, এটা বাহুবলী সংগঠন। যে সংগঠন ভোটের আগে গোটা রাজ্য জুড়ে যেভাবে বন্দুক, গুলি, বোমা, কার্তুজ পাওয়া যাচ্ছে, সাধারণ মানুষ ভোট দেবে এই নিশ্চিত করতে পারছে না এই সরকার। সুতরাং যেভাবে এরা ভোটের ম্যানেজমেন্ট করে, এদের ভোট ম্যানেজার কারা? শওকত সেলিম, আপনারা একটু আগে দেখলাম যে জেলে বসে শাহজাহান বেশ, রাধামোহন বাবু, ভোট ম্যানেজার। সর্বরিদি হয়ে গেছে আপনার টাইম আউট, এবার বলি না, আমার টাইম আউট 2021-এ, আরে দিদি একটু শুনুন না, আরে দিদি বেশ, সর্বরিদি সাহেব একটু রাধামোহন বাবুর বক্তব্য শুনতে হবে। 2021-এ বিজেপি বঙ্গ বিজেপি বলেছিল আপকি বার 200 পার, এসে গেল 77, এখন 65-এ। এবার দেখুন শুভেন্দু অধিকারী বাবু বলছেন এবারে তো 180 অন্তত, আমি কোট করলাম অন্তত, মানে উনি শিওর না 180 যাবেন কি যাবেন না। আমি বলি আপনাকে বিজেপি বঙ্গ বিজেপি 30-এর উপরেই যেতে পারবে না। আমি বলি আরে দাঁড়ান একটু বলতে দিন না, আরে আপনি চিৎকার করেন না, একটু বলতে দিন না, একটু সচেতনতা শিখুন, সচেতনতা শিখুন। আরে কি চিৎকার করছেন, চুপ থাকুন এবার। আরে আপনারা কি আছেন, আপনারা ডাকাতের দল, আপনার সাউথ ক্যালকাটা প্রেসিডেন্ট পোস্টার লেগেছে, গাড়ি চাই, পয়সা চাই, তাহলে আমি পোস্ট দেবো। আমি চয়নদার কাছে যাব। চয়নদা, আমরা বিজেপির ক্ষেত্রে দেখলাম যে দ্বন্দ্বের কথা বারবার উঠে আসছে, যেরকম তৃণমূলে রয়েছে সেরকম বিজেপিতে রয়েছে, যেখানে জেলা সভাপতি নির্বাচন নিয়ে গন্ডগোল, সদস্য সংগ্রহ অভিযানের টার্গেট পুরোপুরি পূর্ণ হয়নি, সেই দ্বন্দ্ব বলে ভোটের ময়দানে যাতে সবাই ঝাঁপিয়ে পড়তে পারে তার আগে শুভেন্দু অধিকারীর এই আসন বেঁধে দেওয়া। শুভেন্দু অধিকারী নিজের নম্বর বাড়াতে কি বলছেন সেগুলো আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বার্তা বিধানসভাতে শুভেন্দু অধিকারী দিয়েছিলেন, সেই ভয়ঙ্কর বার্তা, সেটাকে কতটা শোধরানো যাবে। উনি 180 চাইছেন, কাদের ভোট চাইছেন ইত্যাদি প্রভৃতি, এগুলো প্রশ্ন থাকবে। আমরা এপ্রিল মাস থেকে সম্প্রীতির সভা করব, যে জায়গাগুলো উত্তেজনার প্রবণ তৈরি করে দেওয়া হয়েছে। আমি খুব স্পষ্টভাবে বলছি সেটা হচ্ছে যে বিজেপি কত আসন পাবে সেইটা নির্ভর করছে তৃণমূল কত আসন দেবে তার উপরে। এই বোঝাপড়াটুকু আমরা অনুভব করছি। আমাদের এই বাইনারিটা ভাঙবার জন্য আমাদের সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করব যে পশ্চিমবাংলা যেটা ছিল না কখনো, এই বাইনারিটা বিজেপির উত্থানের ফলে 2019-এর পর থেকে এমন তীব্রভাবে চলে এলো। আমাদের মিডিয়াতে আলোচনা কিন্তু কিছুক্ষণের মধ্যে হিন্দু মুসলমান হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই এই যে জায়গাটা আমি খুব পরিষ্কারভাবে জানাতে চাই, এই বাইনারি জায়গাগুলোতে এবং খুব প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে বিজেপির প্রতিনিধিরা বলেন যে ভাগ হয়ে গেছে বাইনারিতে, কিছু করার নেই।
আপনাদের এখানে বসে বিজেপির যিনি একেবারে আমি এখানে মুখ্যমন্ত্রী সর্বপ্রতি উনি রাধামোহন বাবুর বলবেন, রিঅ্যাকশন অবশ্যই নেব, আমি আসবো। তার আগে আমাকে হবে না। সলিলদার কাছে যেতেই হবে। সলিলদা, মানে প্রতিটা ক্ষেত্রে রাজনৈতিক আকচাকচি হয়, কিন্তু তার থেকে বড় কথা এই যে অশান্তি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, এবং তার মধ্যে আপনার কাছে একটা বিষয়, এই যে টাস্ক ফোর্স গঠন করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধীরা ঠিক যে কথা বলছে যে টাস্ক ফোর্স গঠন তো করা হয়েছিল বাজারের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি দাম কি কমলো? তাহলে এক্ষেত্রেও এই যে টাস্ক ফোর্স গঠন করে দিয়ে সবটা ম্যানেজ হবে, এটা কি আদৌ সম্ভব? দেখো, এটার উত্তর তোমার মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারেন, কারণ টাস্ক ফোর্স কথাটা হচ্ছে বিশেষ উদ্দেশ্য সাধক কোনো কর্মী গোষ্ঠী। ইট রেফার্স টু এ পার্টিকুলার মিশন, ইট রেফার্স টু এ পার্টিকুলার অপারেশন। দেখো, উনি থাকছেন না, 5-6 দিন থাকছেন না, এখন চার্জটাকে তো টেম্পোরারিলি মেক ওভার করতে হবে। চার্জ অফ দ্য গভর্নমেন্ট, চার্জ অফ দ্য সিএ, সেটা তো টেম্পোরারিলি কাউকে দেখো হু উইল লুক আফটার দ্য এন্টায়ার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অন হার বিহাফ। এটার সঙ্গে টাস্ক ফোর্সের কী নিয়মকানুন আছে আমি বলতে পারছি না। তো টাস্ক ফোর্স বলতে আমরা বুঝি যেটা বিশেষ কোনো স্পেশাল মিশনের জন্য, ফর দ্য স্পেশাল পারপাস এই টাস্ক ফোর্সটা গঠন করা হয়। এটা টেম্পোরারি অ্যাডহক ইউনিট, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যুরোক্র্যাটদের দিয়ে কিন্তু হয় না। এটা কিন্তু ওনাকে কিন্তু চার্জ অফ দ্য গভর্নমেন্ট সেটা দিতে হবে ওনার নেক্সট যারা সিনিয়র আছে, যিনি সিনিয়র আছে তার হাতেই দিয়ে দেবে। মানে সুতরাং টাস্ক ফোর্সের কি কাজ কর্ম সেটা উনিই বলতে পারবেন, এটা আমার পক্ষে বলা সম্ভব। কোথায় যে ওনার সিনিয়রকে দিতে হবে? চিফ মিনিস্টার নিজে যেটা ভালো বুঝবেন সেটা করতে পারেন, এটা কোথাও তো লেখা নেই। কোথাও লেখা আছে কি? ইনি সলিলদা কনভেনশনের কথা বলছে, তার বাইরে কিছু নয়। আমরা এতদিন যা দেখেছি সেটাই সলিলদা যেটা বলছে এভাবে দেব না না, চয়নদা, এতদিন আমরা যা দেখেছি বা যা জেনেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই করবেন। এটা তো এখানে তো এটা হীরক রাজত্ব, এটা হীরক রাজ্য, যেখানে মন্ত্রী সাবিত্রী দেবী কিছুদিন আগে বলেন এত কাকে দেবেন না দেবেন কিছুদিন আগে বলেন, এখানে তৃণমূলের প্রতিনিধি কি বলছে কোনো ম্যাটার করে? বিরোধীরা নিজে দলটাকে সামলায়, অবশ্যই আসনের কথা বলতে গিয়ে, সেই আসনের কথা বলতে গিয়ে কোথাও গিয়ে চয়নদা কিন্তু একটা সেটিং এর কথাও বলে দিল। মানে এখানে কোথায় যে বিজেপি কটা সিট পাবে সেটা তৃণমূল কটা ছাড়বে সেটার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, সর্বরিদি ওয়ান লাইনার, জাস্ট ওয়ান লাইনার, একটা লাইন বলবো, সেটা হচ্ছে যে চয়নদা বললেন বটে, তবে লাল তৃণমূলের কথা তো গোটা পশ্চিমবঙ্গ এখন জানে, দারুণভাবে জানে, যার জন্য দেখবেন ভোটের আগে এই সিপিআইএম কিন্তু নো ভোট টু বিজেপি এটা বলেছিলেন, কিন্তু নো ভোট টু টিএমসি এটা ওনারা বলেন না। আপনি কাউকে বলতে দিচ্ছেন ঠিক আছে, ওয়ান লাইনার কেন বলেন না? এবার জিনিসটা হচ্ছে দেখুন, যে চয়নদা যেটা বললো যে বিজেপি আর আমাদের সেটিংটা অ্যাকচুয়ালি অ্যাসেম্বলি আর লোকসভা ইলেকশনে আর সিটে দেখা গেল বিজেপির আর সিপিএমের কিভাবে জোট আছে আর কেমন জোটটা আছে, ঠিক আছে। কিন্তু জিনিসটা হচ্ছে দেখুন, বিজেপি সিপিএম যতই জোট করে নিক, জনগণ কিন্তু তৃণমূলকেই ভালোবাসে। আরে দাঁড়ান না দিদি, অত ঘাবড়ানোর কি আছে, ভয় পাওয়ার কি আছে? 2027 কিন্তু বারুইপুরের যে ঘটনা, শুভেন্দু অধিকারীর উপর হামলা হয়েছে বলে তিনি অভিযোগ করছেন, তা নিয়ে কিন্তু বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি চলছে প্রতিটা জায়গায়, দিকে দিকে, জেলায় জেলায় সেই প্রতিবাদ কর্মসূচি চলছে। বিরতির পর দেখাবো আপনাদেরকে, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।